আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি জান্নাতুল নাইমার বায়েজী কন্যা উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পর্ব। রাত 2টো ছুঁই সদর হাসপাতালের সামনে দুজন নারী লোক দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে নারীদ্বয় অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। হাসপাতাল কোয়ার্টারের ছাদ থেকে দৃশ্যটি দেখা মাত্রই ডক্টর প্রণয় চৌধুরীর ওষ্ঠকোণে অসরল হাসি রেখা মিলল। দৃষ্টিজোড়া অজ্ঞাত নারীদ্বয়ের দিকে নিবদ্ধ রেখে ভ্রুজোড়া কুঁচকে সিগারেটের ধোঁয়া উড়াতে বিড়বিড় করে বলল, আজকাল রাত গভীর হলে হাসপাতালের সামনেও আকাঙ্ক্ষাময়ী রমণীদের দেখা মেলে। ইন্টারেস্টিং। মিনিট কয়েক সময় অতিবাহিত হতেই প্রণয়ের কুচকানো ভ্রুজোড়া দ্বিগুণ কুচকে গেল, কারণ নারীদ্বয়ের সম্মুখে একটি ভ্যানগাড়ি নিয়ে উপস্থিত হলো সবুর উদ্দিন, যিনি তার পিতার বায়েজী গৃহের দারোয়ানের দায়িত্ব প্রাপ্ত করছে। বিস্মিত হয়ে তাকিয়ে রইল প্রণয়। ভাবল, বায়েজী গৃহে আজকাল রমণীর অভাব পড়েছে নাকি যে সবুর উদ্দিন নারীদেহ খুঁজতে রাস্তায় নেমেছে। পরক্ষণেই আরেক দফা বিস্মিত হলো তার দৃষ্টিজোড়া। বক্ষে বেড়ে গেল তীব্র উত্তেজনা। সেই উত্তেজনাটুকু দমিয়ে রাখতে না পেরে ছুটে চলল নিচে। সে নিচে যেতে যেতেই অজ্ঞাত নারী দুজন হাসপাতালের ভিতর থেকে একজন রোগাক্রান্ত নারীকে নিয়ে পুনরায় গেটের সামনে এলো। ততক্ষণে প্রণয়ও গেটের সামনে চলে গেল। প্রণয় সবুর উদ্দিনকে উদ্দেশ্য করে বলল, গভীর রাতে রাস্তাঘাটে তোমার দেখা মিলছে, বহু নারীর গন্ধও তোমার আশেপাশে কিলবিল করছে। ব্যাপারখানা কি সবুর উদ্দিন? ধর্মকর্ম সব গিলে ফেলে নাকি? আটকে উঠল সবুর উদ্দিন। পা থেকে মাথা অবধি ভয়ঙ্কর কম্পন সৃষ্টি হলো তার। বার কয়েক ঢোক গিলে একবার নারী লোকদের দিকে তো আর একবার প্রণয়ের দিকে দৃষ্টি বুলাতে শুরু করলো। ভয়ে কুঁকড়ে গেল নারী লোকগুলো, কিন্তু পীড়িত নারীটি নিজের ভারসাম্য বজায় রাখতে পারছিল না বিধায় দুজন মিলে তাকে ভ্যানবাড়িতে শুইয়ে দিল। তারপর জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল দুজনই। তাদের একজন অপরজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে দাঁড়িয়ে রইল। এ দৃশ্য দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে সবুর উদ্দিনের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয়। প্রশ্ন করলো, এরা কারা? সবুর উদ্দিন, আমার প্রশ্নের জবাব দাও। দুহাত জোর করে প্রণয় চৌধুরীর পায়ে লুটিয়ে পড়ল সবুর উদ্দিন। বলল, ক্ষমা করবেন জনাব, এরা আপনার গৃহেরই সদস্য। আমার গৃহের? অবাকাঙ্ক্ষিত স্বরে প্রশ্নটি করতেই সবুর উদ্দিন দাঁড়িয়ে থাকা নারীদ্বয়ের মধ্যে মধ্যবয়স্কা নারী এবং ভ্যানগাড়িতে সজ্জায়িত নারীকে দেখিয়ে বলল, উনি বায়েজী গৃহের প্রধান বায়েজী শারমিন শায়লা, আর উনি সহকারী বায়েজী মান্নাত। সবুর উদ্দিনের কথা শেষ হওয়া মাত্রই প্রণয়ের মুখ বিকৃত রূপ ধারণ করলো। এক রাশ ঘৃণা ছুঁড়ে তাকালো শারমিন বায়েজী এবং মান্নাত বায়েজীর দিকে। শারমিন বায়েজী প্রণয়ের অমন দৃষ্টি দেখে বুকে জড়িয়ে রাখা মেয়েটিকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, কারণ ইতিমধ্যে ভয়ে মেয়েটি কাঁদতে শুরু করেছে। প্রণয় চৌধুরী এসব দৃশ্য বিন্দু ভ্রুক্ষেপ করল না, কিন্তু ভ্যানগাড়িতে শুয়ে থাকা নারীটির দিকে আঙুল তুলে প্রশ্ন করল, সর্বক্ষণের জন্য 5 ফোরন গৃহে চিকিৎসক রয়েছে অগণিত সেবিকারা। যতদূর জানি বায়েজী গৃহের জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে, তবু কেন এই নারীকে এখানে নিয়ে আসা হলো? প্রণয় চৌধুরীর এহেন হুঙ্কারে শারমিন বায়েজীর বক্ষে চেপে রাখা কন্যাটির সর্বাঙ্গ শিউরে উঠল। কয়েক পল সময় নিয়ে নিজের বোধ শক্তিও হারিয়ে ফেলল। পুরোপুরি দেহের ভার ছেড়ে দেওয়ায় শারমিন বায়েজী আটকে উঠল। মৃদু আর্তনাদ করে বলল, নূর। সদ্বিদ ফিরে পাওয়ার ভঙ্গিতে ওদের দিকে তাকালো সবুর উদ্দিন। ভ্রুদয় কুঁচকে তাকালো প্রণয়ও। দেখতে পেল শারমিন বায়েজী মাটিতে বসে পড়েছে। কোলে দেহের ভার ছেড়ে পড়ে আছে এতক্ষণ সময় বক্ষে চেপে রাখা কন্যাটি। এবারে তীব্র ক্ষোভে ফেটে পড়ল প্রণয়। চোয়াল জোলা শক্ত করে চিপিয়ে বলল, এই কন্যাটির পরিচয় তুমি আমায় দাওনি সবুর উদ্দিন। কম্পিত কণ্ঠে সবুর উদ্দিন বলল, ও শারমিন বায়েজীর কন্যা শাহিনুর শায়লা। সে কি বায়েজী নয়? যদি বায়েজী হয়ে থাকে তার নামের আগের পিছে বায়েজী তকমা দেওয়া উচিত ছিল। ওর বয়স 16 হয়নি জনাব। নত যেন হয়ে উত্তর সবুর উদ্দিনের। এদিকে শারমিন বায়েজী কেঁদে অস্থির। তার ক্রন্দনধ্বনিতে প্রণয়ের সর্বাঙ্গে অগ্নি জ্বলে যাচ্ছে। অসহ্যের চরম সীমানায় পৌঁছে গিয়ে সবুর উদ্দিনকে আদেশ করল, সবুর উদ্দিন পীড়িত নারীটিকে এই মুহূর্তে বায়েজী গৃহে পৌঁছে দিয়ে আসবে। স্বস্তির সহিত উঠে দাঁড়ালো সবুর উদ্দিন। শারমিন বায়েজীকে উদ্দেশ্য করে বলল, বুবুজান, নূরের জ্ঞান কি ফিরেছে? প্রণয় বলল, সবুর উদ্দিন, বুঝতে ভুল করেছ। আমি তোমাকে এবং এই নারীকে যাওয়ার অনুমতি দিয়েছি, এই দুজনকে নয়। তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছি এই জন্য যে 20 মিনিটের মাথায় আমি আবার তোমাকে আমার চোখের সামনে দেখতে চাই।
কিন্তু জনাব ওদের কোনো দোষ নাই, দোষ তোমারও নেই সবরুদ্দিন, কিন্তু ভুল তোমাদের প্রত্যেকের হয়েছে, আর সেই ভুল সম্পর্কে অবগত হওয়ার অধিকার আমার রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। মান্নাত বাইজিকে নিয়ে পাঁচফোড়ন গৃহের উদ্দেশ্যে রওনা হলো সবরুদ্দিন। সবরুদ্দিন বিদায় হতেই প্রণয় চৌধুরী শারমিন বাইজিকে বলল, শারমিন বাইজি, নিজ কন্যাটিকে জাগানোর চেষ্টা করো। শারমিন বাইজি চারপাশে সচেতন দৃষ্টি উদালো। প্রণয় চৌধুরী তখনও গম্ভীর ভঙ্গিতে বিপরীত দিকে তাকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে আছে। শারমিন বাইজি বলল, জনাব আপনি অনুমতি দিলে পানির ব্যবস্থা করতাম। প্রণয় চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি দিল, তবুও একটিবার পিছু ফিরে চাইল না। ভূমিতেই দেহ ভাসিয়ে শাহিনুরকে শুইয়ে দিল শারমিন বাইজি। হাসপাতালের কোনো সাইটে পাবলিক টিউবওয়েল রয়েছে জানে না শারমিন, তবুও প্রণয় চৌধুরীকে একটিবার প্রশ্ন করার দুঃসাহস দেখালো না সে, কারণ প্রণয় যে জমিদার পুত্র। জমিদারের পুত্রটা প্রশ্ন করার অধিকার রাখে, কিন্তু কারো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না। শাহিনুরের জ্ঞান ফিরেছে, উপস্থিত হয়েছে সবরুদ্দিনও। প্রণয় চৌধুরীও আদেশ দিয়েছে তাকে অনুসরণ করার জন্য। তিনটে শঙ্কিত প্রাণ অত্যন্ত সচেতন হয়ে প্রণয়ের পিছু পিছু চলতে লাগলো। শাহিনুর নিচু গলায় ক্রমাগত মাকে প্রশ্ন করতে থাকলো, আম্মা কোথায় যাই আমরা? মান্নাতবাবু কই? আম্মা এই মন্দ লোকটাকে? দোতলায় আলোক বিশিষ্ট একটি ঘরে প্রবেশ করলো প্রণয়। ঘরের মাঝ বরাবর চতুর্ভুজ আকৃতির একটি টেবিল ও একটি চেয়ার ব্যতীত তার আর কিছুই নেই। প্রণয় চৌধুরী আর সুগঠিত ভারবাহক দেহটি দৃঢ় চরণদ্বয় দ্বারা এগিয়ে নিয়ে সিংহাসনের ন্যায় চেয়ারটিতে বসল। বাম পায়ের ওপর ডান পা তুলে বেশ আয়েসি ভঙ্গিতে বসে কিছুক্ষণ নিশ্চুপ রইল। সবরুদ্দিন, শারমিন বাইজি, শাহিনুর তিনটে মাথায় নিশ্চুপ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তার সম্মুখে। প্রণয় চৌধুরী কয়েক পল চুপ থেকে আচমকায় টেলিফোন থেকে কাউকে কল করলো, বলল, এক কাপ চা পাঠিয়ে দাও তো নিবিড়। তারপর টেলিফোন রেখে দৃঢ় চাহনিতে তাকালো সম্মুখে দাঁড়িয়ে থাকা মানবীদের দিকে। পুরোপুরি আলোতে স্পষ্ট তিনটা মুখ দেখে দৃষ্টিজোড়া আর দৃঢ় রইল না প্রণয়। গোলাপি রঙের জর্জেট শাড়ি পরিহিত শারমিন বাইজি, গলায় কানে লাল নীল পাথরের সংমিশ্রণের গয়না, দুহাত ভর্তি কাচের চুড়ি, ভ্রু জোড়ার মধ্যবর্তী অংশে গোলাপি রঙের টিপ, ওষ্ঠ জোড়া চকচকে গোলাপি আয়নার মতো ফুটে উঠেছে গাঢ় গোলাপি রঙের লিপস্টিক দেওয়ার জন্য। চেহারার চাকচিক্য দেখে বোঝাই যাচ্ছে যৌবন এখনো ফুরিয়ে যায়নি তার। যতকাল যৌবন আছে ততকালই আকাঙ্ক্ষাময়ী নারীদের রাজত্ব চলবে। ভাবা মাত্রই পাশে থাকা পুষ্পমুকুলের দিকে নজর পড়ল তার। মুহূর্তে দৃষ্টি জোড়া সরিয়ে নিল। বিড়বিড় করে তাচ্ছিল্য সহকারে বলল, পুষ্প কুড়িয়েই ছিন্নমূলে পরিণত হলে বলে। প্রণয় চৌধুরীর দৃষ্টিকে পরিচিত ঘৃণাত্মক দৃষ্টিতে মিলিয়ে নিয়ে শারমিন বাইজির অন্তরাত্মা কেঁপে উঠল। শাহিনুরের গা ঘেঁষে দাঁড়িয়ে উপরওয়ালার নিকট কেবল একটাই প্রার্থনা জানালো, হে প্রভু, রক্ষা করো, রক্ষা করো। প্রণয় চৌধুরী বলল, সবরুদ্দিন এবং শারমিন বাইজি সুস্পষ্টভাবে পুরো ঘটনার বিবৃতি করো। সবরুদ্দিন, শারমিন বাইজি দুজনেই ঢোক গিলল। শাহিনুর অভিযোগ ন্যায় মা এবং সবরুদ্দিনের দিকে তাকালো, কিন্তু সম্মুখে তাকানোর সাহস হয়ে উঠল না। দুনিয়া জুড়ে মন্দ পুরুষের বাস। কিছু সময় পূর্বে সম্মুখের মন্দ পুরুষটির হুঙ্কারে হৃৎপিণ্ড ছিন্ন হতে নিয়েও হয়নি, কিন্তু হুঁশ হারিয়েছে। না জানি এখন সম্মুখে তাকালে কোন প্রলয় ঘটে যায়। তার আম্মা বলেছে মন্দ মানুষটা ওই মন্দ বাড়িরই ছেলে, তাই মন্দ নজরে নজর না মেলানোই শ্রেয়। শাহিনুর মনের সাথে মনের আলোচনাতে ব্যস্ত। এদিকে সবরুদ্দিন শঙ্কিত কণ্ঠে বলল, মান্নাত বাইজি গর্ভবতী ছিল জনাব, তাই গোপনভাবে গর্ভপাত করাতেই হাসপাতালে নিয়ে আসছি। জমিদার বাড়ির কোনো চিকিৎসকের খবর জানলে কেলেঙ্কারি ঘটে যাবে। চোয়াল জোড়া শক্ত হয়ে উঠল প্রণয়ের। ক্ষোভে পেটে পড়ে চিবিয়ে চিবিয়ে বলল, বাচ্চাটা কার? ভয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সবরুদ্দিন। বলল, মাফ করুন জনাব, এ কথা আমি বলতে পারবো না। কাল সকাল দেখার আশা আছে সবরুদ্দিন? প্রণয়ের মুখে এহেন বাক্য শুনে কেঁপে উঠল শারমিন বাইজি। অনবরত কাঁপতে থাকলো শাহিনুরও। কিন্তু শারমিন নিজেকে যথেষ্ট সামলে নিয়ে অত্যন্ত সাহসিকতার সঙ্গে জবাব দিল, নিজ ঘরের কুকীর্তি শুনে হজম করতে পারবেন তো জনাব? শারমিনের মুখে এমন অকপট জবাবের সঙ্গে প্রশ্ন শুনে চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল প্রণয়ের। দুহাত সর্বোচ্চ শক্তি দিয়ে মুঠোবন্দি করে নিয়ে বলল, সোজা সাপটা জবাব দাও, বাইজিকে এই সন্তানের বাবা? নামটা না হয় আড়ালেই থাকুক, তবে নিশ্চিত থাকুন জনাব, অলিউড চৌধুরীর বংশধরেরই বিনাশ ঘটেছে। ললাট বেয়ে ঘাম ঝরতে শুরু করলো প্রণয়ের। আফসোসের সুরে বলল, এক বাইজির গর্ভে জমিদারের অংশের শেষ পরিণতি, এর চেয়ে ভালো আর কি হতে পারে?
শারমিন বাইজি নিঃশেষ হয়ে যাওয়া ওই অংশটুকুর পিতৃ পরিচয় জানিয়ে বিদায় হও। শহরের অভ্যন্তরেই বসবাস জমিদার অলিউর চৌধুরীর। তিনি 5 পুত্রের জনক। তার দ্বিতীয় স্ত্রী প্রেরণার গর্ভের সন্তান পল্লব চৌধুরী, পলাশ চৌধুরী, প্রণয় চৌধুরী, অঙ্গন এবং রঙ্গন চৌধুরী। আর তার প্রথম স্ত্রীর নাম অরুণা চৌধুরী। প্রথম স্ত্রী অরুণা সন্তান ধারণে অক্ষম ছিলেন, তাই খালাতো বোন প্রেরণার সাথে প্রণয়ের সম্পর্ক পরবর্তীতে বৈবাহিক সম্পর্কে রূপ নেয়। বিয়ের 10 বছরের ব্যবধানে 5 পুত্রের জনক জননী হয় অলিউর এবং প্রেরণা চৌধুরী। 5 পুত্রকে নিয়ে গর্ভধারণী প্রেরণার থেকেও বেশি উল্লসিত ছিল অরুণা। তাই অলিউরের কাছে পঞ্চপুত্র নিয়ে তার প্রথম আবদার ছিল তাদের প্রধান এই গৃহটি পঞ্চভাইকে উপহারস্বরূপ লিখে দিতে এবং জমিদার বাড়িটির নামকরণ করতে হবে 5 ফোড়ন গৃহ। জমিদারের এই 5 পুত্র ঠিক 5 প্রকার মশলার মতোই। জিরা, কালোজিরা, মেথি, মৌরি ও রাঁধুনির সংমিশ্রণে যেমন তৈরি হয়েছে 5 ফোড়ন মশলা, ঠিক তেমনি অলিউরের চৌধুরীর পঞ্চপুত্রের মিশ্রণে তৈরি 5 ফোড়ন গৃহ, যারা একই গর্ভ থেকে জন্মানো সত্ত্বেও প্রত্যেকে ভিন্ন স্বভাবের অধিকারী। জমিদার অলিউর চৌধুরী যেমন সম্পদশালী, ঠিক তেমনি বদমেজাজি। তার 2 সহধর্মিণী ভীষণ শান্তশিষ্ট এবং ধৈর্যশীল, কিন্তু তার পুত্ররা এক একটা ঠিক এক এক ধাঁচের। মিল কেবল একদিকেই রয়েছে পঞ্চ ভাই ভীষণ রহস্যময় এবং দুর্বৃত্ত চরিত্রের অধিকারী। এই পঞ্চ ভাইদের মধ্যে 5 ফোড়ন গৃহের বাইরে রয়েছে একজনই, সে হলো প্রণয় চৌধুরী, যিনি বাবার বিরাট রাজত্বের তোয়াক্কা না করে পড়াশোনায় সফলতা বয়ে এনে একই শহরের একটি সরকারি হাসপাতালে MBBS ডাক্তার হিসেবে কর্মরত রয়েছে। কোথায় বাবার রাজত্বের টান, কোথায় বাবার বাইজি গৃহে নারীর দেহের টান। কোনো কিছুরই টান অনুভব করে না সে, কেবল মস্তিষ্কের উপরিভাগে মাতৃহস্তের স্নেহ, ললাটে মাতৃ ওষ্ঠের চুম্বন ছাড়া। হাসপাতাল থেকে কোয়ার্টারে ফিরতেই বিছানায় অঙ্গনকে দেখতে পেল প্রণয়। বলল, কখন এলি? শোয়া থেকে উঠে বসল অঙ্গন। ওষ্ঠকোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে তুলে বলল, আমি দুপুরে, সে এসেছে বিকালে। অঙ্গনের চোখের ইশারায় বা দিকে ঘাড় ঘুরালো প্রণয়। রোমানাকে দেখে ভ্রু কুঁচকে বলল, রোমানা, কবে এলে? বারান্দা থেকেই গুটিসুটি পায়ে ঘরে প্রবেশ করলো রোমানা। অভিমানী সুরে বলল, 2 দিন আগে এসেছি, গতকাল তোমার বাড়ি ফেরার কথা ছিল। প্রণয়, কেন তুমি ফেরোনি? গায়ে জড়ানো কোট খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে প্রণয় বলল, এই প্রাপ্তিটুকুর জন্যই। প্রণয়ের ওষ্ঠকোণে গুরুগম্ভীর বাঁকা হাসি দেখতে পেয়ে বক্ষস্থলে শীতল স্রোত বেয়ে গেল রোমানার। গায়ে পরিহিত শুভ্র শাড়িটির আঁচলখানা খামচে ধরে দন্তদানা নিজের অধরে কামড়াতে শুরু করলো ক্রমাগত। প্রণয় অঙ্গনের দিকে তাকিয়ে দেখলো সে ডায়েরি লিখতে ব্যস্ত, তাই ধীর পায়ে রোমানের দিকে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, তোমার দাঁতগুলো আমি তুলে নেব রোমানা। আমার কাজ এরা কেন করছে বলতে পারো? তোমার কোমল ওষ্ঠজোড়া আমার দাঁত দ্বারাই দংশন হবে, এ কি জানো না? বৃহস্পতিবার, তাই সূর্য অস্তমান হতেই জমিদার বাড়ির বাইজি গৃহে বাইজিদের নৃত্য পরিশীলন আরম্ভ হলো। শুক্রবার অর্থাৎ আগামীকাল ঢাকা শহর থেকে অলিউর চৌধুরীর সাহেব বন্ধুগণ আসবে 5 ফোড়ন গৃহে। তাদের মনোরঞ্জনের জন্য সর্বপ্রকার আয়োজনই সম্পন্ন রয়েছে। এবার শুধু বাইজি গৃহের বাইজিদের প্রস্তুতি চলছে। বলা বাহুল্য, অলিউর চৌধুরীর শহরে বন্ধুদের আপ্যায়নের ক্ষেত্রে বাইজি গৃহের বাইজিদের আপ্যায়নই মুখ্য ভূমিকা পালন করবে। জমিদার অলিউর চৌধুরীর বিরাট রাজত্বের একটি অংশ বাইজি গৃহ। প্রয়াত বিখ্যাত জমিদার আজহার চৌধুরীর বাইজি গৃহ ছিল এটি, বংশ পরম্পরায় যা এখন অব্যাহত রয়েছে। আর এই দায়িত্বটি সুশীলভাবে পালন করছে জমিদার অলিউর চৌধুরী এবং জ্যেষ্ঠ পুত্র পল্লব চৌধুরী। 231% অর্থাৎ 7 বিঘা জমির উপর নির্মিত এই জমিদার বাড়িটির 3 বিঘা জুড়েই 5 ফোড়ন গৃহ। এই গৃহের সম্মুখে রয়েছে রং বেরঙের পুষ্পে ভরা বিশালাকার বাগান। বাগানের মধ্য বরাবর থেকে সরু ও লম্বা সারিভাবে পথ, যে পথ জমিদার বাড়ির মূল প্রবেশদ্বারে গিয়ে সমাপ্ত হয়েছে। এ বাড়ির পশ্চাতে রয়েছে 1 বিঘা জমির উপর বিশাল আকৃতির পুকুর, যেটি 5 ফোড়ন গৃহেরও পশ্চাতে অবস্থিত। পুকুরের ডান পার্শ্বে জমিদার বাড়িরই একাংশ, যা বাইজি গৃহ হিসেবে পরিচিত। বাম পার্শ্বে ঘন বিস্তীর্ণ অরণ্য, যে অরণ্য থেকে রোজ প্রাতঃ সন্ধ্যায় ভেসে আসে বাঁশির সুর। সেই সুরে মোহিত হয় বাইজি গৃহের এক ছোট্ট কিশোরীর মন।
কিন্তু অরণ্যে অবস্থানরত বাঁশিওয়ালাটির সে খবর অজানা। সুরের ছলনায় মোহদান করা কারিগরটি যখন জানবে তার সুরের ঘুরে কারো ছোট্ট হৃদয়ের ছোট্ট প্রাণ পাখিটি উথাল পাতাল ঢেউয়ের তরে আছড়ে মরছে নিজ অন্তকোণে, সে কি অবাক হবে? জানার তীব্র বাছনা নিয়ে ছুটে আসবে বাইজি গৃহে, নাকি বাকি 10টা পুরুষের মতোই সেও আসবে নারী শরীরের মাখামাখি হতে, অসংখ্য নারী গন্ধে মুখরিত হতে। ছোট কিশোরীটি বাইজি শারমিন শায়লার কন্যা শাহিনুর শায়লা, বয়স মাত্র 15 বছর। বাইজি গৃহের নিয়মানুসারে বয়স 16 হওয়ার পূর্বে কোনো নারী বাইজি হতে পারবে না, তাই শাহিনুর বাইজি গৃহের বাইজি নয়, বাইজি কন্যা হিসেবেই পরিচিত। ঘুঙুরের আওয়াজে মুখরিত চারপাশ, সে আওয়াজে কর্ণপাত করছে না শাহিনুর, করে লাভও নেই, কারণ মনে তীব্র বাসনা থাকা সত্ত্বেও মায়ের কড়া শাসনের জোরে ওই ঘুঙুরকে নিজ চরণে কখনোই ঠাঁই দিতে পারেনি সে। যে সুরের টানে ঘুঙুরের প্রতি তীব্র আকর্ষণ ভুলে যায় শাহিনুর, সে সুরের ঘোরেই মোহিত হয়ে চার দেয়ালে আবিষ্ট ঘরটিতে থেকে সে সর্বাঙ্গে অন্তকোণে স্বর্গসুখ অনুভব করছে। শারমিন বুঝতে পারে ঘুঙুরের প্রতি শাহিনুরের তীব্র আকর্ষণ রয়েছে। ঘুঙুরের আওয়াজে জেগে ওঠে শাহিনুরের সমস্ত ইন্দ্রিয়, তাই ঘুঙুর থেকে মেয়েকে যথাসম্ভব দূরে রাখার চেষ্টা করে। যদি অসম্ভব প্রায় বিষয়টিকে সম্ভব করার চেষ্টা মাত্র, তবুও শারমিন তার সিদ্ধান্তে অটল। সে বাইজি কিন্তু তার কন্যাকে কোনো ক্রমেই বাইজি তকমা পেতে দেবে না। হয়ে যাক 10টা খুন, হোক সে 10টা খুনের আসামি, প্রয়োজনের তাগিদে বরণ করে নেবে মৃত্যুকে, হয়ে যাবে নিজ কন্যার খুনি, তবুও বাইজিতে রূপান্তরিত হতে দেবে না শাহিনুরকে। বাইজি গৃহের সর্বোচ্চ গোপন ঘরটি শাহিনুরের জন্য বরাদ্দ করেছে শারমিন। সে ঘরেই রোজ নির্দিষ্ট সময়ে বন্দি পড়ে থাকে সে, যে ঘরটির গ্রিলবিহীন খোলা জানালা থেকে জমিদার বাড়ির অরণ্য অতি নিকটেই। সে অরণ্য থেকেই রোজ বাঁশির সুর শুনতে পায় শাহিনুর, যে সুর তার কিশোরী মনের ছটফটানিগুলো গাঢ় করে, কিশোরী বয়সের কৌতূহলগুলোকে করে তীব্র। অবুঝ মনে প্রশ্ন জাগিয়ে তোলে, কে বাজায় বাঁশি, এত মধুর সুরে কে ডাকে আমায়, এই সুরে বুক কাঁপে কেন? আম্মা, ঘুঙুরের আওয়াজে আমি নাচতে চাই, কিন্তু বাঁশির সুরে আমার বুক নৃত্য করে, এই নৃত্য তুমি কেমনে বন্ধ করবা? রাতের খাবার সেরে চা পানে ব্যস্ত প্রণয় অঙ্গন। বারান্দার ভিতের চেয়ারে বসে আছে প্রণয়, অঙ্গন, রোমানা। 3 জনের মধ্যস্থলে ছোট গোলাকার বেতের টেবিল। প্রণয় রোমানা পাশাপাশি বসেছে, আর অঙ্গন তাদের সামনে। শহুরে রাস্তায় মানুষজনে তখনও কিলবিল করছে, চলছে অবিরত বাস, ট্রাকসহ নানা যানবাহন। থেকে থেকে গাড়ির হর্নের শব্দগুলো বাড়ি খাচ্ছে কানে। মাঘ মাসের মাঝামাঝি সময় হলেও তীব্র শীত ছুটতে পারেনি ওদের। একদিকে মানুষের কোলাহল, যানবাহনের বিকট শব্দ, অপরদিকে বইছে শোষো বাতাস। প্রণয়ের একটি হাত নিজ 2 হাতে মুঠোবন্দি করে নিয়ে মাথা নিচু করে আছে রোমানা। কখনো কাউকে ধ্যান করতে দেখলে বোঝা যাবে রোমানার অবস্থা এখন ঠিক কী। দৃষ্টিজোড়া নিবদ্ধ রেখে ওষ্ঠঝাড়া চেপে 2 হাতে শক্ত করে প্রণয়ের হাতটি আবদ্ধ করে বসে আছে সে, যেন সে প্রণয়ের হাত নয়, বহু আকাঙ্ক্ষিত কোনো জিনিস পেয়ে সার্থকতার এক ধ্যানে মগ্ন হয়ে পড়েছে। হাতে হাত মিলিত হওয়াতে এক উষ্ণ অনুভূতিতে লেপ্টে যাচ্ছে রোমানা। তীব্র উত্তেজনায় কাঁপছে বুক, থেকে থেকে শিউরে উঠছে দেহের প্রতিটি অঙ্গ। কিন্তু এসব অনুভূতি কি বিপরীত পক্ষের মানুষটাকে আদৌ ছুঁয়েছে, নাকি সবটাই একপাক্ষিক? প্রণয়ের এক হাত যেহেতু রোমানার নিকট বন্দি, তাই সে অপর হাতে চা পান করছে। মুখমণ্ডলে তার অত্যন্ত গুরুগম্ভীর ভাব। তাদের দেখে অঙ্গনের মুখে দুষ্টু হাসির আভাস পাওয়া গেলেও সে হাসি স্পষ্টতর করল না, কারণ সম্মুখের মানবটি ভীষণ গম্ভীর এবং রসকসহীন, আর মানবীটি ভীষণ লাজুক এবং অভিমানী। দুষ্টুমির ছলে যদি এখন সে হেসে ফেলে, স্বভাবসুলভ মেয়েটি অভিমানে আরক্ত হয়ে ছলছল নয়নে চেয়ে ঠিক বলবে, ইটস নট ফেয়ার অঙ্গন, তুমি আমাকে খেপাচ্ছ। তুমি জানো না তোমার ভাইটাকে কতদিন পর কাছে পেয়েছি। খালাতো বোনের সঙ্গে মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডও, তাই এই মেয়েটির অভিমানে ঘেরা ছলছল নয়নদয় তার পক্ষে সহ্য করা খুব কঠিন। অঙ্গন বলল, ভাই 9টা বাজে, এবার তো উঠতে হবে। আতঙ্কিত হয়ে তাকালো রোমানা। প্রণয়ের হাতটি আরও শক্ত করে চেপে ধরল। কম্পিত কণ্ঠে বলল, আমি যাব না। প্রণয় অঙ্গন দুজনেই তাকালো রোমানার দিকে। রোমানার করুণ দৃষ্টিজোড়া দেখে মাত্রই অঙ্গন বলল, ভাই আজ বাড়ি চলো, কাল তো তোমার ছুটি। এই কথায় কোনো জবাব দিল না প্রণয়। রোমানার দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর কণ্ঠে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমি ওকে পাঠাচ্ছি। নিচে চলে গেল অঙ্গন। বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়ালো প্রণয়। 2 হাত পকেটে গুজে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে আসছে, আর শানিত দৃষ্টিজোড়া প্রগাঢ়ভাবে বোলাতে থাকলো রোমানার সর্বাঙ্গে। তীব্র লজ্জায় বসা থেকে দাঁড়িয়ে পড়ল রোমানা। প্রণয়ের দৃষ্টিতে নিজ দৃষ্টিজোড়া স্থির রেখে বলল, একটুও কি মায়া হয় না তোমার?
একটুই কি ইচ্ছে করে না এই অসহায়িনীকে বুকে জায়গা দিতে? স্মিথ হাসল। প্রণয় তার দৃঢ় চরণদ্বয় গৃহতলে ফেলে 2 কদম এগোলো। রোমানার একটি হাত ধরে নিজ ওষ্ঠে চুইয়ে বলল, এই ওষ্ঠজোড়া তোমারই। তারপর ওষ্ঠ থেকে রোমানার হাতটি ধীরে ধীরে নিজের বক্ষে চেপে ধরল। বলল, এই বুকটাও তোমার সময় হলে ঠিক জায়গা পাবে। তারপর রোমানার হাতের আঙুলের ফাঁকে আঙুল গুঁজে দিয়ে ললাটে ললাট ছুঁয়ে তপ্ত শ্বাস ছাড়তে ছাড়তে বলল, এই কপাল, এই ওষ্ঠ, এই বুক, এই হাত সবই তো তোমার রোমানা। আবেশে আচ্ছন্ন হয়ে মিহি কণ্ঠে প্রশ্ন করল রোমানা, এসব নয় প্রণয়, তোমার মনটুকুই যথেষ্ট আমার জন্য। তোমার মনটুকু শুধু আমার জন্য বরাদ্দ থাকলেই চলবে। আচমকাই রোমানার মুখশ্রীতে কড়া দৃষ্টি ফেলল প্রণয়। আচমকা হাতটিও ছেড়ে দিল। ভ্রুদয় কুচকে ক্ষীণ কণ্ঠে বলল, এসব প্রসাধনী কেন মেখেছ রোমানা? প্রকৃতগতভাবে তুমি যা আছো তাই যথেষ্ট, এসবের কি প্রয়োজন? খালামণি তো সাজিয়ে দিয়েছে আমাকে। তুমি কেন রাগ করছো? আমায় কি ভালো লাগছে না? একদমই না। নকল জিনিসের প্রতি আমার কোনো আগ্রহ নেই রোমানা। তোমার গায়ের চাপা রং নিয়ে যদি আমি কমফোর্ট ফিল করি, তুমি কেন করবে না? চোয়াল জোড়া শক্ত হয়ে উঠল প্রণয়ের। তীব্র ক্ষোভ নিয়ে সরে গেল রোমানার সামনে থেকে। আতঙ্কিত হয়ে চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল রোমানার। প্রণয় রেগে গেছে, তার প্রতি রেগে গেছে। কেন সে খালামণির কথা এত সাজলো? কেন মাখতে গেল প্রসাধনীগুলো? এখন কি করে এই কঠিন মানুষটাকে নিয়ন্ত্রণে আনবে সে? রোমানার ধারণা প্রণয় তার সাজগোজের জন্য রেগে গেছে। প্রণয় তাকে বোঝালো তাই। কিন্তু প্রণয় যদি এটার জন্য এভাবে রেগে গিয়ে থাকে, তাহলে পূর্বেই কেন রাখলো না? নাকি পূর্বে খেয়াল করেনি? এত সময় পর খেয়াল হয়েছে বলে এভাবে রেগে গিয়ে ছুঁড়ে ফেললো তাকে? নাকি সাংঘাতিক কিছু লুকাতেই এই প্রয়াস? তাহলে আজকে এ পর্যন্তই। এই উপন্যাসটি একটি থ্রিলার এবং রোমান্টিক জনরার। 1 পর্ব 2 পর্ব শুনে বা অমনোযোগী হয়ে শুনে এই উপন্যাসের কিছুই বোঝা যাবে না। প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ইতিমধ্যে অনেকে চিন্তিত হয়ে পড়েছে হিরোকে। এই উত্তর মেলাতে অবশ্যই মনোযোগ সহকারে উপন্যাসটি শুনতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।